নিউজ আর এক্সট্রা দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আপনারা জানেন যে আজ মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ৩ বছর পূর্তি, সব মিলিয়ে ৮ বছর পূর্তি আজ জাতির উদ্দেশ্যে ভাষণে। গত ৮ বছরের যে ধারাবাহিক উন্নয়ন, সেই উন্নয়নের একটি বড় উপস্থাপনা তিনি করেছেন। মূলত ভাষণটি সেই জায়গায় মূল কেন্দ্রবিন্দু ছিল। সেখানে মূল কথাটি আমরা যেটা লক্ষ্য করেছি, তিনি অনেকটাই দাবি করেছেন যে ৮ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। আমরা অর্থনীতির ভিত্তির উপরেই তার এই মন্তব্যটি, সেটিকে বিচার করবার চেষ্টা করব এবং সার্বিক তার ভাষণ বাংলাদেশ এগিয়ে যাওয়া। আমাদের আজকের শিরোনাম বাংলাদেশ এখন। সঙ্গে আছেন সাবেক নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আছেন ডক্টর আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ, এবং আছে সাংবাদিক আফসান চৌধুরী। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে আজকে যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে সহকর্মী রেজওয়ান ফয়েজের রিপোর্টটি দেখে আলোচনায় ফিরতে চাই। ২০১৪ সালের ১২ জানুয়ারির ছবি এটি। সপ্তাহখানেক আগের ৫ জানুয়ারির আলোচিত নির্বাচনে জিতে সরকার প্রধান হিসাবে সেদিন শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে মোট ৩ বার আর টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। প্রিয় দেশবাসী, বৃহস্পতিবার পূর্ণ হল আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের ৩ বছর। আর তৃতীয় বর্ষপূর্তিতে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১২ জানুয়ারি। একই সঙ্গে বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতায় টানা ৮ বছর পার করে ৯ম বছরে পা দিল। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বললেন, এই ৮ বছরে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। এখনকার বাংলাদেশ অনেক বেশি আত্মপ্রত্যয়ী। আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি সে বিচারের ভার আপনাদের উপরই রইল। তবে আমি এটুকু দৃঢ়ভাবে বলতে পারি, দেশের এবং দেশের মানুষের উন্নয়ন এবং কল্যাণের জন্য আমরা আমাদের চেষ্টার ত্রুটি করিনি। আমাদের মনে রাখতে হবে, বিপুল জনসংখ্যার এদেশে সম্পদের পরিমাণ সীমিত। মোকাবেলা করতে হয়েছে অভ্যন্তরীণ বিরুদ্ধ পরিবেশ, বৈশ্বিক বৈরী অর্থনৈতিক অবস্থাও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। কিন্তু সব বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বক্তৃতার প্রায় পুরোটা জুড়েই তিনি তার সরকারের বিভিন্ন সফলতা আর উন্নয়নের বর্ণনা তুলে ধরেছেন। ২০২১ সালের মধ্যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই। সেই লক্ষ্যে ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। কয়েকটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমরা পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসেছে তার সরকারের বর্তমান মেয়াদের সবচেয়ে বড় আশঙ্কার নাম, জঙ্গিবাদ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী আবারও সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয়। হাজার বছর ধরে এদেশের মাটিতে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিতে বসবাস করে আসছেন। যারা এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। আমি দেশের সকল ইমাম, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় মুরব্বী, আনসার ভিডিপি সদস্য, অভিভাবককে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় নতুন নির্বাচন কমিশন গঠন করা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বললেন, তার বিশ্বাস সব দলের অংশগ্রহণেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন এবং দেশে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তার আধা ঘন্টার বক্তব্য শেষ করেছেন দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে। সুন্দর এবং বাসযোগ্য বাংলাদেশ উপহার। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। অর্থনীতিবিদের কাছ থেকে শুরু করতে চাই। বাংলাদেশ এখন
কিভাবে বিচার করবেন খুব ছোট করে, তারপরে আমরা অন্যান্য প্রসঙ্গগুলো বলবো। যে কথাটা উঠে এসেছে যে বাংলাদেশের আত্মপ্রত্যয়, এটা নিয়ে এখন সত্যি কথা বলতে হবে যে এটা একটা বাংলাদেশ একটা সেলফ কনফিডেন্ট একটা নেশন হিসাবে মোটামুটিভাবে এখন দাঁড়িয়ে গিয়েছে। আর্থিকভাবে সেটা হয়েছে, সামাজিকভাবেও হয়েছে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইন্ডিকেটরের মাধ্যমে, যেমন 2009 প্রথম যখন এই সরকার ক্ষমতায় আসে তখন আমাদের জিডিপি ছিল $100 বিলিয়ন বেশ কিছু কম। এখন সেটা বেড়ে $225 বিলিয়ন হয়েছে, অর্থাৎ ডাবলেরও অনেক বেশি হয়েছে ডলার হিসাবে। সেটা একটা বিরাট উল্লঙ্ঘন। তারপরে এই আত্মপ্রত্যয় যদি বলতে হয়, সেটাকে অস্বীকার করা যাবে না যে পদ্মা সেতু স্ব-উদ্যোগে বাস্তবায়নটা এটা একটা বিরাট সেলফ কনফিডেন্সের নিদর্শন, এবং সেতুটার কার্যক্রম ভালোভাবে হচ্ছে, সেটাও এক ধরনের কনফিডেন্স বিল্ডিং আমাদের সবার জন্য। তার সাথেও উনি যেটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং সত্যিকারভাবে বলতে গেলে আমরা যেটা দেখেছি 2007 পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নকালে যে অলরেডি প্রায় 73% হাউসহোল্ডে বিদ্যুৎ পৌঁছে গিয়েছিল তখন 2015 সালে, এবং 2021 সাল নাগাদ যে কার্যক্রম নেওয়া হয়েছে তাতে সার্বিকভাবে মোটামুটি প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা যাবে, এই সক্ষমতা সরকারের হয়েছে। এবং যেভাবে যাচ্ছে প্রতি মাসে 2 লক্ষের উপর হাউসহোল্ডকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে গ্রামীণ অঞ্চলে, তো সেটা কিন্তু এই লক্ষ্যমাত্রার সাথে মোটামুটিভাবে সঙ্গতিপূর্ণ। কাজে বিদ্যুতের এটাও সরকার কিন্তু মোটামুটি অর্জন করতে যাচ্ছে। এখানে হয়তো অনেক আমরা বলতে পারি, আমাদের একটা জেনুইন কমপ্লেনও আছে যে অনেক ক্ষেত্রে সঞ্চালনটা ভালো হচ্ছে না, বিদ্যুতের কোয়ালিটিটা ভালো হচ্ছে না, এই দিকটা হয়তো নজরদারি বাড়াতে হবে। কিন্তু বিদ্যুতের বিস্তৃতিটা নিয়ে কোনো প্রশ্ন নেই, বিদ্যুতের পরিমাণ নিয়ে কোনো প্রশ্ন নাই। এখন অনেক বিদ্যুৎ আমাদের দেশে তৈরি হচ্ছে। আরেকটা জিনিস যেটা উনি এমফেসাইজ করেছেন সেটা, এবং সেটার অর্থনৈতিক গুরুত্ব আছে, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের যে হলি আর্টিসান এবং তার আগে যে ধরনের কার্যকলাপ হয়ে গেল, সেটা প্রথম দিকে যদিও সরকার অনেকটা এক ধরনের ডিনায়াল সিনড্রোমে ছিল বলতেই হবে, সেটা থেকে কিন্তু 1 জুলাইয়ের ঘটনার পরে একটা আত্মোপলব্ধি এবং সেই সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে যে পরিবর্তনটা হলো, সেটার ফলে কিন্তু আমরা প্রকৃতভাবে গুণগতভাবে এই ফাইট এগেনস্ট টেরর এটার একটা গুণগত পরিবর্তন আমরা দেখেছি, যেটা আমি মনে করি যে একটা বড় অর্জন আমাদের জন্য। এবং এটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী বা এক ধরনের কন্টেনমেন্ট, এটাকে সলভ করা যাবে না, এই প্রবলেমের কোনোদিন ইরেডিকেশন হয় না, কিন্তু এটাকে কন্টেন করে রাখা যাবে বলে আমি মনে করি। তো এই জিনিসগুলো সবই ভালো। রাজনৈতিকভাবে প্রেসিডেন্টের যে উদ্যোগের কথা উনি বলেছেন, সেটাকে যেভাবে উনি এখন পর্যন্ত সব দল থেকে সমর্থন দেওয়া হচ্ছে, আমরা আশা করি, যদিও আশাটা পূরণ হবে কিনা জানি না, যে এটাকে যদি সফল করা যায় এবং সত্যি সত্যি যদি সবারই উদ্যোগে একটা কার্যক্রম, একটা পন্থা বের করা যায়, সেটা যেটাই হোক, যেভাবেই হোক, গ্রহণযোগ্য পন্থা, সেটাভাবে নির্বাচন করতে পারলে এবং সঠিকভাবে নির্বাচনটা করা যায়, তাহলে যে রাজনৈতিক যে অনিশ্চয়তা, যেটাও অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলে এবং অতীতে ফেলেছে, সেটা থেকেও আমরা কাটিয়ে উঠতে পারবো। আমি অবশ্য ব্রিগেডিয়ার জেনারেলের কাছে আসতে চাই। পলিটিক্যাল পয়েন্টগুলো আপনি কি পেয়েছেন আজকের বক্তব্যে? আজকের বক্তব্যে তো উনি পলিটিক্যাল বক্তব্যের ভিতরে খুব একটা, যদি আমি মনে করি যে সবটাই তো পলিটিক্যাল, পুরোটাই পলিটিক্যাল ইকোনমি। ক্লিন্টন বলেছিল ইট ইজ ইকোনমিক স্টুপিড, এভরিথিং ইজ রিভলভস অ্যারাউন্ড ইকোনমি। সেটা রাজনীতি মূলটাই হচ্ছে ইকোনমি, পুরোটাই। আমরা তো আবার অনেক সময় আলাদা করতে চাই যে উন্নয়ন, আমি জানি না, তারপরে দুজন অত্যন্ত বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন, আমার মনে হয় না যে ইকোনমিক্স, মানে অনেকে আবার এটাকে বলবে যে উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন, যেটাকে রাজনীতি হিসেবে দেখবেন না, আবার এটাকে আলাদা করে বলবেন যে গণতন্ত্র এবং উন্নয়ন। আমি যদি ওনার বক্তব্য যতটুকু বুঝে থাকি, দ্যাটস আ পলিটিক্যাল, পুরোটাই পলিটিক্যাল। কারণ প্রধানমন্ত্রী তার নিজের দলের এবং নিজের সরকারের কথা বলছেন, এবং কি সামনে রেখে, সামনে কিন্তু নির্বাচন আর মাত্র 2 বছর, যদি আমরা পুরোটাই ধরে 2 বছর, 2 ইয়ার্স কিন্তু নির্বাচনের জন্য খুব বড় সময় নয়। কারণ 2 বছর কিন্তু প্রিপারেশনই লাগে একটা ইলেকশন করতে। যে কোনো দল, সরকারি দল থাকুক, সে রাস্তায় থাকুক, যেই দলই থাকুক, একটা দল যদি সিরিয়াসলি ইলেকশন করতে চায়, 300 কনস্টিটিউয়েন্সি, সে কিন্তু রাতারাতি 300 লোককে তৈরি করতে পারবে না। মানে সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেই পার্টি হোক, কাজে তাকে কিন্তু ওই মিনিমাম
2 থেকে 3 বছর সময় লাগে টু ডেভেলপ দ্য ক্যান্ডিডেটস। যদিও আমাদের এখানে তো ক্যান্ডিডেট মানে অনেক সময় দেখা যায় সকালবেলা যে লোক ছিল রাতেরবেলা হঠাৎ সে ক্যান্ডিডেট হয়ে গেছে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু একটা দল যদি ক্যান্ডিডেট তৈরি করতে চায় তার ভিতরে কিন্তু অনেক প্রক্রিয়ার ভিতর দিয়ে সে ক্যান্ডিডেটকে বেছে নিয়ে আসে। তো কাজেই আমি মনে করি যে এই যে ওনার বক্তব্যটা, যে উনি যে উন্নয়নের বিষয়টা দিলেন, সেটা কিন্তু আগামী নির্বাচনটাকে সামনে রেখে, এবং এইখানে যে পলিটিক্যাল বিষয়টা যেটা আমি বলি, যদি ওটাকে আমি একটু সেপারেট করি, মনসুর সাহেবের ডিভিশন থেকে যদি বের হয়ে আসি, তাহলে আমি কিন্তু কাল থেকে একটা পজিটিভ জিনিস দেখছি, যেটা কালকে তো বোধহয় নির্বাচন কমিশন নিয়ে যে আলোচনা রাষ্ট্রপতির সাথে গিয়েছেন। অ্যাকচুয়ালি যদি আমি বেসিক্যালি বলি, নির্বাচন কমিশন নিয়ে এত আলোচনা আমাদের দেশেই হয়, অন্য কোথাও কিন্তু এগুলো হয় না। এটা রুটিন ম্যাটার, একটা ইলেকশন কমিশন হয়। কিন্তু আমাদের এখানে সামহাও নির্বাচন খারাপ হলে ওটা নির্বাচন কমিশনের ঘাড়ে চাপে। কিন্তু নির্বাচন কমিশনও যেমন মানে কন্ট্রাক্ট ঠিক মতো করতে পারে না, তেমনি তার যে আনুষঙ্গিক লোকগুলো আছে তারাও তাদেরকে কোঅপারেশন করে না। আইদার কোঅপারেশন করে না, অথবা ইলেকশন কমিশন ক্যানট টেক দি কোঅপারেশন। বেশিরভাগ ইলেকশন কমিশনে তাই দেখা গেছে, দে শাই অ্যাওয়ে ফ্রম এই পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি। আপনি যতক্ষণ পর্যন্ত ইন্টারাক্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কনফিডেন্স বিল্ড আপ করতে পারতেছেন না উইথ পলিটিক্যাল পার্টি, উইথ সিভিল সোসাইটি, কারণ এগুলো কিন্তু স্টেক হোল্ডার। এখন আর এইটা নেই যে ভাই পলিটিক্যাল পার্টি কী করে না করে আমার দায়িত্ব নেই। এখন ইলেকশন কমিশন গেটস ইনভলভ। আমি সাবকন্টিনেন্টের উদাহরণ দিতে পারি। ইলেকশন কমিশন গেটস ইনভলভ ইভেন ইন পলিটিক্যাল পার্টি অ্যাফেয়ার। যেমন ভারতীয় নির্বাচন কমিশন পলিটিক্যাল পার্টিকে বলতে পারে যে আপনার ইলেকশনটা কেন হলো না। হ্যাঁ, আর আমি নেপালের যে কনস্টিটিউশনে পড়ে দেখেন, কনস্টিটিউশনের মধ্যেই আছে ইলেকশন কমিশন ক্যান আস্ক পলিটিক্যাল পার্টি যে তার ইলেকশন, তার ভিতরের ইন্টারনাল ডেমোক্রেসির কী ব্যাপার। তো এগুলো বিষয়টা হলো যে এখন ইলেকশন কমিশনের রোলটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা দারুণ একটা মানে বিষয়ের মধ্যে পড়ে গেছে। আগে এত গবেষণা হতো না, যত গবেষণা এখন এই কম্পারেটিভ পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ইলেকশন কমিশনের ইলেকশন প্রসেসকে নিয়ে হচ্ছে, পার্টিকুলারলি ইন আফ্রো এশিয়ান কান্ট্রিজ, হ্যাঁ, এবং কিছু কিছু ল্যাটিন আমেরিকান কান্ট্রিজগুলোতে। কারণ 60-এর দশকে, 70-এর দশকে ইভেন নাও ইলেকশন ফেল করে। তো কাজেই এইখানে যেটা উনি বললেন যে এই একটি জায়গা যেখানে প্রধানমন্ত্রী, আমি এইমাত্র পড়লাম, প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে অতীতের মতো কোনো নির্বাচন আর দেখতে চাই না। তার মানে অতীতের নির্বাচন যে ভালো হয়নি, এবং এটা যে ওনাদের উপরে এক ধরনের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, মানে যেটা সব দলের অংশগ্রহণ নিয়ে একটা নির্বাচনের যে দাবি সকলের, সেটার প্রতি অংশগ্রহণ যদি আমি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, নির্বাচন বর্জন করা ইজ নট এ ডেমোক্রেটিক সর্ট অফ কি বলবো গণতান্ত্রিক ব্যবহার না। আপনি নির্বাচনে যদি আপনি পার্টিসিপেট নাই করেন, তাহলে আপনি ওই নির্বাচন নিয়ে বা ওই নির্বাচন সম্বন্ধে আপনার কোনো রাইট বা দাবি থাকে না, সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে হোক, সেটা পার্টি লেভেলে হোক। এখন কি কি কারণে নির্বাচন বর্জন করেছে সেটা তো তারাই বলতে পারবে। যে কিন্তু নির্বাচন বর্জন করাটা কিন্তু এক ধরনের অপসংস্কৃতি যেটা বলবো। কাজেই ইনক্লুসিভ ইলেকশন, এক্সক্লুসিভ ইলেকশনের ডেফিনেশন যদি হয়, তাহলে একটি দল আর কোনো দলকে ইলেকশন আসতে দিচ্ছে না, এই এফডো করতেছে, এটা করতেছে, ওটা করতেছে, দ্যাট ইজ। কিন্তু আপনাকে যখন একটা সার্কমস্টান্সে ইলেকশন করতে হচ্ছে, আপনি করবেন, দ্যাটস আ প্রোটেস্ট, যে আমি ইলেকশন করছি এবং আমার সাথে এই ব্যবহার হয়েছে, দিস ইজ দ্য রেজাল্ট। তো এখন সেটা ব্যাপারটা হলো কি, আপনি গণতন্ত্রের যদি আপনি ধারা ধরেন, তাহলে যে সবটাই যে সরকারি দলের ঘাড়ের উপরে চাপান, যে 153 জন কেন বিনা প্রতিদ্বন্দ্বিতা হলো, আমি পারলে তো আমিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়ে যেতাম। সেটাই তো যুক্তি ছিল এতক্ষণ, মানে যারা সমালোচনা করেছেন তাদের কাছে তো এই যুক্তিটাই যে কেউ যদি না আসতে চায় তাহলে কি না, কিন্তু কথা হলো দে আর অলসো রাইট, বাট তার ভিতরে কিছু ঘাপলা হয়েছে যেটা ইলেকশন কমিশনের কারণে হয়েছে। জি স্যার, ইলেকশন কমিশনের ঘাপলা বা আমরা ইলেকশন কমিশনকে কেমন দেখতে চাই সেটা নিয়ে তো অবশ্যই আরো একটু বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে একটু সরাসরি সংযুক্ত হতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে, আজকের জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে তিনি তার মতামত ব্যক্ত করছেন। আমরা একটু দেখব। পরে আপনাদেরকে দেব। চেষ্টা করব কালকে যদি আমি সব রেডি করতে পারি। আমরা আজকে রাত্রে কিছু কাজ করছি, আমরা ক্লজ ওয়াইজ উত্তরটা দেব।
আপনাদের পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছে এটা অবৈধ সরকার। তো আপনাদের কি এরকম কোনো এক্সপেকটেশন ছিল যে সে মধ্যে কোনো নির্বাচনের কথা বলবে? আমরা কিন্তু এখানে বলেছি প্রতিক্রিয়াটা, আমি আগামীকাল ডিটেলস বলবো। হ্যাঁ, কালকে আমরা দেখলাম মানে তেমন কোনো আসলে বক্তব্য প্রিপারেশন নিয়েই ওনারা কথা বলবেন, বিএনপি কথা বলবেন। আমি আপনার কাছে আবারও ফিরবো, তার আগে একটু সাংবাদিকের মতামত জানতে চাই। গতকাল না গত পরশু রাতে সম্ভবত ওবামার লাস্ট ভাষণ ছিল, আমরা গতকাল সকালবেলা দেখেছি, আর আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তৃতা করলেন। আমরা এই শেখ হাসিনার হাত দিয়ে অনেক রকমের অনেক কিছুর পরিবর্তন দেখেছি। জাতির উদ্দেশ্যের ভাষণ যেরকম ফরম্যাটেড এবং শুধু আমরা অনেকে আগ্রহ নিয়ে বসে থাকি কোনো ইন্টারেস্টিং পলিটিক্যাল লাইন বা কোনো কিছু যেটা ভাষণ থেকে তারপরে এটা ভাসবে সব জায়গায়, সেরকম কি আমরা পেয়েছি? মানে তার কাছে একটু ডিফারেন্ট কিছু, এক্সপেরিমেন্টাল কিছু প্রত্যাশা সকলেরই থাকে। পুরোটা একটু ফরম্যাটেড মনে হয়নি সাংবাদিকের মূল্যায়ন? আমি এই কথাটা আরেকটা জায়গায় একই কথা বলেছে, এটা মনে হচ্ছে যে হিসাবপত্র দেওয়া হচ্ছে, এটা করেছে এটা করছে, এটা কিন্তু মানে সবাই খুব আগ্রহ। আমি আজকে সারাদিন বাইরে ছিলাম এবং সকলের কাছে শুনেছি যে বিকেলে তো ভাষণ আমরা আজকে শুনবো সাধারণ মানুষ। তো আসলে যখন নাকি স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, সেটা ঠিক সাধারণের কাছে কিছু একটা মানে ওই প্রত্যাশাটা পূরণ হয় কিনা আমি সেটা জানতে চাই। আমি ধন্যবাদ। আমি মনে করি যে এটা মনে হয় অনেক বেশি সচিব ঘেঁষা বক্তৃতা হয়েছে, নেত্রী জননেত্রী ঘেঁষা বক্তৃতা আছে। মানুষ তো শুনতে চেয়েছে একটা রাজনৈতিক বক্তব্য বা একটা আগামী কিরকম হবে, এটা ভিশনটা, এটা উনি পৌঁছাননি। উনি বরং বলেছেন আমি এই করেছি। তো এইটা মানে এটা কি আমাদের বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর বক্তব্যের ফরম্যাট গুলো এরকম? মানে আপনি তো একটু বয়সের কারণে, অভিজ্ঞতার কারণে অনেকখানি বলবেন, আমরা খুব অল্প দেখেছি। আমার মনে হয় আমি যখন ওবামা, আপনি যখন বলেন ওবামা যখন নির্বাচিত হয়েছিল, আমি তখন আমেরিকায় ছিলাম, আমার ছাত্রীরা সব ওবামা ভক্ত ছিল। তো আমি শুনেছিলাম ওনার এই ভাষণটা, এবং তখন কত মানুষ কাঁদছিল, বেশ করে কালো মানুষরা খুব কাঁদছিল। আর উনি এখন বিদায় দিলেন, তখন উনি নিজেও কাঁদলেন। তো এইরকম একটা ভাষণ শুনে মানুষ অনেক অনেক উজ্জীবিত হয় এবং অনেক, অথবা তার মধ্যে একটা অনুভূতি জাগে। তো আমাদের প্রধানমন্ত্রীর ভাষণে সেরকম অনুভূতি জাগবে না, এটা উনি বলছেন যে হিসাব দিচ্ছেন, এবং এতে আগ্রহের অভাব তৈরি হবে। তো এটা উনি লিখিতভাবে দিলে পারতেন এবং ওনার মূল কথাটা হয়তো উনি অন্যভাবে বলতে পারতেন। তো এটা কি উনি ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন? হতে পারে। আমার মনে হয় মানে একজন কমিউনিকেশনের শিক্ষক হিসেবে আপনি যোগাযোগ সাংবাদিকতা পড়ান, যোগাযোগ পড়ান, গণযোগাযোগ পড়ান, সেইটা হিসেবে আপনি বলেন ওই যে ভোটারদের কাছে কি পৌঁছয় এই পরিসংখ্যান, অঙ্ক? একেবারে মানে আপনি যেহেতু আপনি এতদিন গণমাধ্যমে আছেন, আমি গণমাধ্যমে আছি, আমরা সবসময় বলি যে রিপোর্ট থেকে ওই ডেটাটা একবারে দিও না, এটা শুনবে না, এটা ধরবে না। তো উনি এটা বলেছেন, সেটা উনি নিশ্চয়ই কোন কারণ আছে। আমার প্রশ্নটা ছিল যে এরকমই কেন বাংলাদেশে? আর আমি একটু প্রত্যাশার কথাও বলে নিয়েছি যে এই প্রধানমন্ত্রীর কাছেই অনেক কিছু আমরা পাই, এবং এই ডেটাটাও যদি আমরা একটু ধরে দেখি, এমন সব যেগুলো উঠে এসেছে যেটা আসলে আগের কোনো বক্তব্য, আগের প্রধানমন্ত্রীদের বক্তব্য, সেগুলোর মধ্যে প্রশ্নই ওঠে না। তার মানে আউটস্ট্যান্ডিং কিছু, আউট অফ দ্য বক্স তো তার সরকার, তার নেতৃত্বে, তার আইডিয়ায় তো কিছু হয়েছে। সেগুলো তো উনি এখানে ডেটা হিসেবে হাজির করেছেন। যেমন ধরেন অটিস্টিক বাচ্চাদের জন্য যে ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস, সেটা তিনি বলেছেন তার কন্যা সাইমার মানে হয়তো তিনি ইন্টারফেয়ার করেছেন, তিনি বুঝিয়েছেন, এই কারণেই হয়েছে বুঝেছেন, সেটার একটা বলেছেন। তার মানে একটা বাংলাদেশে অটিজম নিয়েও যদি কিছু হয়ে থাকে, সেটা একটা সাহসেরও ব্যাপার, একটু আউট অফ দ্য বক্স একটা কাজ করার ব্যাপার। সুতরাং তার বক্তব্যটা কেন আউট অফ দ্য বক্স হবে না? আমি সেই জায়গা থেকে প্রশ্নটি করেছি। না, আপনার মতো আমারও প্রশ্ন, আমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল আমি একই কথা বলেছিলাম যে আমার কাছে একটু কিছুটা হলেও মনে হয়েছে যে এইভাবে না বললেও যেহেতু মানুষ তার কাছে আরো একটু বড় মাপের কিছু শুনতে চেয়েছিল। এখানে মাপের একটা বিষয় আছে, ওনার উপরে আমলাদের যে প্রভাব আছে, তারা যে দেখাতে চান, এটা কিছুটা আমলাতান্ত্রিক একটা
দ্বিতীয়ত যেটা হচ্ছে উনি যে পরিমাণ অর্থনৈতিক ডেটা দিয়েছেন, আমি এটা ধারণ করা অর্থনীতিবিদদের, মনসুর ভাইয়ের হয়তো সম্ভব, তবে আমার মনে হয় যে কয়েকটা প্রশ্ন এসে যায়, যেমন যে উনি প্রবৃদ্ধির হার বারবার বলছেন, কিন্তু প্রবৃদ্ধি মানে উন্নয়ন না, এটা কিন্তু কিছু মানুষ হলেও এটা প্রশ্নটা তুলবে। দ্বিতীয়ত উনি কিছুটা বিশ্লেষণ না করে উনি যখন বলছেন কোটি কোটি মানুষ মধ্যবিত্ত হয়ে গেছে, এটা হিসেব আমাদের করা দরকার। তৃতীয়ত দারিদ্র্য বিমোচনের চরিত্র বিভিন্ন। আমি এই জন্য বলছি যে আমি ক্লাসে এখন নাগরিক অর্থনীতি পড়াচ্ছি, নগরের অর্থনীতি বা নগরের ব্যবস্থা, অর্থনীতি ঠিক না, আরবান গভর্নেন্স। ওখানে যেমন দারিদ্র্য কমলেই কিন্তু সবগুলো সূচকে অবস্থা উন্নতি হয় না, লেখাপড়ায় উন্নতি হয় না, অ্যাক্সেস টু সার্ভিসেস হয় না, স্বাস্থ্য ব্যবস্থায় হয় না। শুধুমাত্র টাকার উন্নয়ন, মানে টাকার উন্নতি প্রবৃদ্ধি যদি বলি, সেটা উন্নয়ন না। তো উনি যদি এভাবে না করে ওনার মূল যেটা মানুষ শুনতে চায় যে আগামী নির্বাচনগুলো খুব স্বস্তিদায়ক হবে কিনা, যেটা ভালো হবে কিনা, যাতে আমরা অংশগ্রহণ করতে পারবো না। বাংলাদেশে এই মুহূর্তে একটা ইঙ্গিত ছিল বোধহয়, যেটা আমি সাকত ভাইয়ের সঙ্গে এটা বলবো যে বাংলাদেশের নির্বাচন কমিশন, যেটা সাকত ভাই আমাদেরকে নিয়মিত বলেন, নির্বাচন কমিশন ভালো নির্বাচন দিতে পারবে না। নির্বাচন কমিশন এটা দায়িত্ব, মানে তাহলে আমরা ভালো নির্বাচন নিরপেক্ষ দিতে হবে আমাদের রাজনৈতিক। আপনি যদি এটাই বলেন নির্বাচন কমিশন ভালো নির্বাচন দিতে পারে না, তাহলে সাবেক নির্বাচন কমিশনার তিনিই তো বললেন যে একটা ভালো নির্বাচন কমিশনটা করার জন্যই তো আমাদের এত উনি বলছেন, কিন্তু নির্বাচন কমিশন উনি এটাও বলছেন যে নির্বাচন কমিশনার একা সিদ্ধান্ত নেয় না ভালো নির্বাচন, সবচেয়ে বেশি সিদ্ধান্ত নেয় হচ্ছেন যারা ক্ষমতায় আছেন। এবং আমি মনে করি এই নির্বাচন কমিশনার, যেটা এখনো আছে বোধহয়, এই নির্বাচন কমিশনের অধীনে যত নির্বাচন হয়েছে সেইগুলো খুব একটা যে স্মরণ রাখার মতো সেটা না। কিন্তু আপনি যদি নারায়ণগঞ্জের নির্বাচনটা দেখেন, যেখানে প্রধানমন্ত্রী নিজে আগ্রহ নিয়ে বলেছেন যে উনি এমন একটা নির্বাচন দেখতে চান যেটাকে নিয়ে মানুষ বলতে পারে যে হ্যাঁ এটা ভালো নির্বাচন হচ্ছে, তাহলে আপনি একটা অসাধারণ নির্বাচন দেখতে পেয়েছেন, সবাই এটাই অংশগ্রহণ করেছে। তার মানে আসলে তার এক বলাই নির্বাচন একেবারেই স্টার, মানে A++ পাওয়ার মতো নির্বাচন আমাদের হতে পারে, শুধুমাত্র এবং এটা উনি নির্বাচন কমিশন চাক আর না চাক, সেটা চেয়ে বড় হচ্ছে আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন তাদের চাওয়া। আচ্ছা, একজন দর্শক আছেন ফোনে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম। মাননীয় আলোচকদের কাছে আমরা বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, সেটা হলো আজকের মাননীয় প্রধানমন্ত্রী বার্সেলোনা বলেছেন যে বর্তমানে মাথাপিছু আয় $1460, যা বিএনপি জামাত জোটের সরকারের সময় $543 ছিল। এটা বাস্তব। আমার একটা প্রশ্ন, মাথাপিছু আয় বেড়েছে, আমাদের মাথাপিছু ব্যয় কিরকম বেড়েছে? আমরা বিএনপি জামাতের সময় যে চাল 18 টাকা কিনেছি সেটা এখন 50 টাকা, কত গুণ বেড়েছে। আমাদের তো এখন জীবনযাপন করতে নাবিশেষ হচ্ছে। আর আমি আরেকটা জিনিস একটা অ্যাড করতে চাই, সেটা হলো বাংলাদেশের $1460 হয়েছে, বাংলাদেশের সমকক্ষ যে রাষ্ট্রগুলো এতদ অঞ্চলে আছে, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, তাদের ইনকাম কতটুকু? আমি ইন্টারনেটে চেক করে দেখলাম একমাত্র আফগানিস্তান ছাড়া সবার মাথাপিছু ইনকাম আমাদের চেয়ে বেশি। তা আমাদের উন্নয়নটা কোথায়? এটা কি শুভঙ্করের ফাঁকি? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। আমরা বিরতির পরে আপনার এই প্রশ্ন প্যানেলের কাছ থেকে নেব, তখন আমাদের সঙ্গে। বাংলাদেশ এখন আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা শিরোনাম, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আমাদের সঙ্গে আছেন, সাংবাদিক আহসান চৌধুরী এবং অর্থনীতিবিদ ডাক্তার আহসান এইচ মনসুর আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। দর্শক আপনারাও আছেন যারা প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের জবাব আমরা নিচ্ছি। সরাসরি সংযুক্ত হব বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে, কিন্তু তার আগে এই প্রশ্নের জবাবটি একটু নিতে চাই তিনজনের কাছেই। যদি কেউ স্যার, যে আপনার কাছে আসে মাথাপিছু আয় এবং মাথাপিছু ব্যয়, তাহলে কত? মানে আয় যদি 1460
ডলার বলি তাইলে মাথাপিছু ব্যয়ের কোনো খতিয়ান আসলে নাই। আর সমকক্ষ অন্য দেশগুলোর কথা বলেছে যেখানে আফগানিস্তানও আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে, খারাপ অবস্থানে। এটা দুটো খুব গুরুত্বপূর্ণ ইস্যু। একটা জিনিসটি আমি একটু ক্লারিফাই করি প্রথমটাই, সেটা হচ্ছে আয় ব্যয়। আয় বাড়লে ব্যয় বাড়বে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। দুনিয়ার কোনো দেশের মানুষ নাই যারা আয় বাড়ছে কিন্তু ব্যয় বাড়ে নাই, কারণ স্বাভাবিকভাবে ব্যয় বাড়বে। এবং এটাও সত্যি কথা, আপনার যত আয় বাড়ুক না কেন সাধারণত অন অ্যাভারেজ দেখা যায় যে ব্যয়ের মাত্রাটা আর বেশি হারে বাড়ে, কারণ মানুষের আকাঙ্ক্ষা, মানুষের প্রাপ্তি চাহিদা যেটা এক ধরনের, আমরা বলতে পারি আমরা সবাই চাই, আমরা সবাই ভোগ করতে চাই। ফলে ব্যয়ের প্রভাবটা কিন্তু বর্তমান এই 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 ভোক্তা ভিত্তিক অর্থনীতিতে ব্যাপকভাবে প্রেশার সৃষ্টি করে। ফলে সঞ্চয়টা একটু কমেই যায়, সেই এই শান্তিও কমে যায়, কারণ আপনাকে আয়ের পিছনে ছুটতে হয়। কাজে আগে যে শান্তি ছিল সেটা থাকে না, আয় বেশি করছেন কিন্তু ব্যয়ও বেশি বেড়ে যাচ্ছে, আবার দুশ্চিন্তা হলে আমাকে কিভাবে আয় বাড়াতে হবে। তো এই 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 সাইকেলটা জনস্বাস্থ্যের জন্য ভালো না, সামাজিক কিসের জন্য ভালো না, কিন্তু দেশের অর্থনৈতিক কার্যক্রমের জন্য ভালো। এইটা আমি বললাম। আর আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে কি নিজেকে আয়নায় দেখা, আরেকটা হচ্ছে অন্যদেরকে একই সাথে নিজেকে দেখা। বাংলাদেশের অর্জনটা বাংলাদেশের হিসাবে এই 530 থেকে 1400 পরে একটা বিরাট অর্জন, কিন্তু একই সময়ে কিন্তু পৃথিবীর অনেক দেশ আরো ভালো অর্জন করেছে। ভিয়েতনামের কথাই ধরি, ভিয়েতনাম আমাদের চাইতে মাথা পিছু 5 গুণ রপ্তানি করে। ভিয়েতনাম, আফ্রিকাতে অনেক দেশ আছে যারা আমাদের চাইতে পার ক্যাপিটা ইনকাম বেশি। তা উনি যেটা বলেছেন সেটাও সত্যি কথা, যে একমাত্র আফগানিস্তান ছাড়া আমরা সবাই পার ক্যাপিটা ইনকামে আমরা না, নেপালও আমাদের সাথে একটু পিছিয়ে আছে, কিন্তু একটু হ্যাঁ, বাট দ্য সোশ্যাল সেক্টর কিন্তু তারা ভালো আছে। তো এই যে জিনিসটা আমি বলছি যে হ্যাঁ, আমরা আমাদের অর্জন নিয়ে গর্বিত হতে পারি, কিন্তু ওয়ার্ল্ড যে ডেজ অফ কম্পিটিশন, এখানে কিন্তু সবাই দৌড়াচ্ছে, কে কত বেশি জোরে দৌড়াচ্ছে সেটাই হচ্ছে কম্পিটিশনের তুলনামূলক বিচার যদি আমরা করি তাহলে আসলে বাস্তবতার বিচারটাও করব, কোন প্রেক্ষাপটে তারা দৌড়াচ্ছে, তারা কোন ট্র্যাক থেকে দৌড়াচ্ছে, আমরা কোন ট্র্যাক থেকে দৌড়াচ্ছি, মাঝখানে ওরা কয়বার হোঁচট খেলো, আমরা কয়বার হোঁচট খেয়েছি। ওয়ার্ল্ড তো একটাই, এবং সেই জায়গায় তো ধরেন একটা অ্যাটমসফিয়ারের মধ্যেই একই রকম স্পিডেই তো আমাদের দৌড়াতে হবে। সুতরাং ওই হোঁচট খাওয়াটাও একটা বড় কনসিডারেশনের মধ্যে রেখে আমাদের আসলে বিচারটা বোধহয় করা উচিত। খেতেই পারে, যেমন আমরা অনেকে বলে যে দক্ষিণ কোরিয়া হোঁচট খেয়েছে, কিন্তু দক্ষিণ কোরিয়ার পার ক্যাপিটা ইনকাম $30,000। আমি হোঁচট খাই নাই, আমার পার ক্যাপিটা ইনকাম $1,400। আমি বরং হোঁচট খাবো, কিন্তু আমি জোরে দৌড়াবো। আমার কথা হলো আই ডোন্ট কেয়ার, বাট আই ওয়ান্ট টু জাম্প ফরওয়ার্ড। সেটা সামর্থ্য আছে কিনা, আমরা দৌড়ানো, আমরা ঠিক করে হাঁটতে শিখে দৌড়াচ্ছি নাকি একেবারে হামাগুড়ি অবস্থা থেকে? আমরা হাঁটতে শিখে দৌড়াবো এবং দৌড়ার থেকে আরো জোরে দৌড়াবো। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের দৌড়ানোটা ঠিকই আছে, কিন্তু আরো জোরে দৌড়ানোর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে আমরা অর্জন করতে চাই। আমি একটু আপনার কথা সূত্র ধরে, আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন সেটারই উত্তর আপনি দিয়েছেন। কথা সূত্র ধরে আমি একটু বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে একটু সরাসরি সংযুক্ত হতে চাই। আপনি বলেছেন অন্য দেশের সঙ্গে তুলনা করে এটার বিচার করা উচিত, কিন্তু আমরা যদি আমাদের দেশের যেটা বললাম যে হোঁচট খাবো কি আমাদের সামর্থ্য ইত্যাদি, সেগুলোর বিচার করে যদি আমরা এই 8 বছরকে দেখি বা এখনকার বাংলাদেশকে দেখি, তাহলে আমরা আসলে কি বলবো? স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, মাদ্রাসা সব সময় কম বেশি হয়েছে। এত হয়েছে, আগে আমরা সেই প্রজেক্টগুলো নিতাম যেগুলোর জন্য আমরা বিদেশি সাহায্য পেতে পারতাম, না হলে সেই প্রজেক্ট কখনো পাশ হয়নি। এবার তো তা না, আমি নিজেই বুঝতে পারতেছি না কি ব্যাপার, এবং এটা যে আর কতগুলো বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে ঘটনা। এখন সাউথ বেঙ্গলে চলে যাচ্ছে এগ্রিকালচার, কারণ নর্থ বেঙ্গলে আর করার জায়গা নেই, সুপার স্যাচুরেটেড হয়ে গেছে। মানে দেশটাকে এমন ভালোভাবে আমাদের প্রধানমন্ত্রী চিনেছেন যে তার সাথে কথা বলতে গেলে নিজের এখন লজ্জাই পেতে হয়। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে ওইখানে ডিপসি পোর্ট হয়, অমুক জায়গায় এটা হয়, সমুদ্র। আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, পাথরঘাটা তো একটা কিছু করা যায়, কী করে করবেন? আর ডান পাশে তো সুন্দরবন, লজ্জাই পেয়ে গেলাম। অতএব এখানকার
মানে পরিকল্পনাগুলি এখন এই যে একনাগের মিটিং বলেন বা ছোট ছোট আর কমিটি মিটিং থাকে, কেউ তো তার সাথে কথা পারেন না এখন প্রধানমন্ত্রীর সাথে। তিনি এত ডিটেলস জানেন, আমি তো তোষামন্দি করতেছি না, কথা বুঝতে হবে। আমি জানি তো মধ্যবিত্ত শ্রেণীর আর আপনার টেলিভিশন যারা দেখে এই কথা বলে চামচাগিরি করে, দালালি করে। আরে কেন দালালি করে? আনোয়ার শাহ মজুমদার দালালি করার প্রয়োজন নাই, বয়সে পার হয়ে গেছে তো এখন দালালি করার, তাই না? মানুষ দালালি চামচাগিরি করে অল্প বয়সে, কারণ তখন তার উপরে যেতে ইচ্ছা করে, এটা সেটা। আমার তো সেটা প্রয়োজন নাই। অতএব আমি কম্পেয়ার করতে পারতেছি ওদের সাত গভর্নমেন্ট, বেগম জিয়ার গভর্নমেন্ট আমি ছিলাম না, কিন্তু আমি এমপি তো ছিলাম। গণতন্ত্রের কথা যারা বলে, মৌলিক অধিকারের কথা যারা বলে, আমি একটা এক্স মিনিস্টার ছিলাম, আমি একজন সিটিং মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, আমাকে অ্যারেস্ট করে ডিভিশন দিতে 15 দিন সময় দিত। আমরা একটু পরে আসছি আবার, যেটা বলছিলেন যে এই এরশাদ সরকারের সময়, বিএনপির সময় তিনি এমপি ছিলেন, আর এখনকার কথা তিনি এটাকে একটু ম্যাজিক হিসেবেই অনেকটা দেখছেন। কথার সঙ্গে কেউ পারে না, অনেক বেশি পারলেও বোধহয় এক ধরনের শঙ্কা কাজ করে। সেটা আমরা কিন্তু আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন, তিনি সম্প্রতি দু এক জায়গায় মিটিংয়ে তার নিজের দলের লোকজনের উদ্দেশ্যে একটু হুঁশিয়ার করে দিয়ে বলছিলেন আফসান চৌধুরী। আমি একটু বিশ্ব প্রেক্ষাপটে এটার একটু বাস্তবতাটা একটু জানতে চাই। যখন নাকি আমরা একরকমের বিস্ময়, বাংলাদেশ যদি আমি ধরে নেই যে বিস্ময় ভালো কাজ করছে, স্যার যেটা বললেন পলিটিক্যালিও একটা ভালো ইঙ্গিত। গতকাল গিয়ে একই আইন, আওয়ামী লীগ ক্ষমতাসীন দল নির্বাচন কমিশন গঠনে আইন চাইলেন, সার্চ কমিটির ব্যাপারে তাদের একমত আছে, সবাই মিলে অংশগ্রহণ করে একটা নির্বাচন হবে, সেরকম একটা ইঙ্গিত। সব ভালো 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 যখন, তখন কখন বাংলাদেশের অভিজ্ঞতা হলো কোনো একটা আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে পড়ে যায় এবং খুবই ফেটাল হয়। সেটা কেন, মানে কেন বারবার আমাদের জন্য এরকম একটা হুমকি হয়ে আসে? নাকি সব দেশেরই সবারই বোধহয় এরকম একটি হুমকির মধ্যে? আমার মনে হয় আমাদের ওরকম হুমকি এই মুহূর্তে আমরা কোথা থেকে পাচ্ছি। এর পূর্বেকার হুমকিগুলো একটা ছিল সামরিক বাহিনীর হুমকি। তো সামরিক বাহিনী 72-75 সামরিক বাহিনী এই যে রাষ্ট্রের যে খাওয়া দাওয়া, সেই টেবিলে তাদের জায়গা ছিল না। তো যখন তাদের জায়গা হয়ে গেল যে কোনোভাবে হোক, তারপর থেকে তাদের মধ্যে অনেক বেশি কম। 2006-এ তাদের প্রবেশটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে ঠিক করতে পারেনি যে কিভাবে তারা নির্বাচন করবে। বিএনপি একাধিক চেষ্টা করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে আওয়ামী লীগ আবার সেটাকে বিপক্ষে যেতে গেল। তো এই তো আমাদের ইতিহাস। এরশাদের সময় তো ইমদুর এটা করে, এবং আমার যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারই একটা মৌলিক ভূমিকা বলে থাকে সবাই যে এরশাদ সরকার আনার পিছনে, এবং পরবর্তীতে তিনি এরশাদ সরকারের মন্ত্রী হয়েছিলেন। তো এইভাবে আমাদের রাজনীতি চলছে। বর্তমানে আমি কিছু অর্থনৈতিক ডেটা দেখছিলাম যে আমাদের সমাজের চতুর্থ পরিবর্তনটা হচ্ছে। পরিবর্তন এই অর্থে যে গ্রামে অবস্থাপন্ন মানুষ, বড়লোক শ্রেণী তৈরি হচ্ছে। এবং আজকে বোধহয় এই রিপোর্টটা এখন বের হয়ে গেছে যে ঢাকা শহরের মনে করুন উপরতলা, এটা 5 ভাগও হতে পারে, এরকমও হতে পারে। এই 5 ভাগের আয়, গড় আয় হচ্ছে প্রায় 3 লক্ষ টাকা। আর নিচের দিকে যদি আপনি 10 ভাগ দেখেন তাদের গড় আয় হচ্ছে 8,000 টাকা। তো 8,000 আর 3 লক্ষর যে ব্যবধানটা তৈরি হয়েছে, এটা নিয়ে কিন্তু আমাদের চিন্তিত হওয়া উচিত। দ্বিতীয়ত, এই যে প্রকল্পগুলোতে যেভাবে হঠাৎ করে ব্যয় বাড়িয়ে দেওয়া হয়, এই ব্যয় বাড়িয়ে দেওয়া শঙ্কার একটা জায়গা। এটা কিসের ভিত্তিতে বাড়ানো হয়, এই টাকাটা কেন হয়, যাহলে মূল পরিকল্পনা। মন্ত্রী সাহেব যে কথাটা বলছিলেন, উনি তো মন্ত্রী আছেন, তো উনি যেটা বলছিলেন যে এখন তারা আগে প্রকল্প বিদেশি টাকা আসতো, এখন বিদেশি টাকা না আসলেও তো মনে করেন পদ্মা সেতু, এবং আমার মনে হয় পদ্মা সেতু আমাদের একটা খুব একটা গর্বের অহংকারের জায়গা যে আমরা নিজেদের টাকায় করছি। পদ্মা সেতু করে আমাদের কতটা লাভ হচ্ছে সেটাও আমাদের একটু হিসেব করার দরকার। এগুলো তো অর্থনীতিবিদদের, বিশ্লেষকদের দায়িত্ব। আর আমি সাংবাদিক হিসেবে আমি মনে করি যে একটা বড় বিষয় দাঁড়াচ্ছে যে আমাদের সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে মানুষকে জানানো যে কেবলমাত্র প্রবৃদ্ধি মানে উন্নয়ন না। এইটা কিন্তু আমরা দুটো একটু কাছাকাছি চলে যায়। আমরা প্রবৃদ্ধি এবং উন্নয়ন দুটোকে একই সাথে বলি। আর ওই যেটা অর্থনীতির বাইরে যেসব সূচক আছে, আপনি মনে করেন প্রাইমারি স্কুলের প্রাইমারি শিক্ষা, স্বাস্থ্য
বা স্যানিটেশন, এই সুবিধাগুলো কিন্তু আপনার উন্নয়নের অংশ। এগুলো গড় পড়তা আয় দিয়ে আপনি হিসেব করে পাবেন না। তো এটা যদি হয় তাহলে আমার মনে হয় বড় কিছু হঠাৎ করে ধাক্কা চেয়ে আমরা একটু আস্তে আস্তে দৌড়ানো শুরু হয়ে যাবে। অন্য দেশ কী করলো, আমার আসলেই অন্য দেশ কী করছে এই ব্যাপারে আমার নেই, কিন্তু দেখুন, চিন্তা করে দেখুন, বাংলাদেশ কিন্তু একটা কিছু, বাংলাদেশের এই যে গড় আয়ু এটা কিন্তু ভারতের চেয়েও বেশি। বাংলাদেশ শুধুমাত্র শ্রীলঙ্কার পরে, আর মালদ্বীপ যদি বলেন ছোট দেশ, তারপরে আমাদের দেশের মানুষ আয়, তার মানে আমাদের নিশ্চয়ই উন্নতি হচ্ছে। কিন্তু এই উন্নতিটা পার ক্যাপিটা উন্নয়নের জন্য যে হচ্ছে তা না, এবং এই উন্নয়নটা শুরু হয়েছে তো অনেকদিন আগে, এটা আমাদের বলা উচিত। মানে আমি তো 2002-তে অতি দারিদ্র বিমোচন নিয়ে কাজ করছি, এবং ওটা একটা মারাত্মক একটা সফল কার্যক্রম। আজকে এসে যেটা 2016-তে গিয়ে পরিপক্কতা লাভ করেছে, এইটা কিন্তু বিভিন্ন সরকারের সময় হচ্ছে। তো কিছু কিছু মৌলিক কার্যক্রম আছে যেটা সকল সরকারের সময়ই হয়, সেটা যদি স্মরণ রাখি তাহলে আমরা এটাকে রাজনীতির ঝগড়াঝাটির পরিসর থেকে নিয়ে গিয়ে মোটামুটি জীবনযাপনের পরিসরে আর কি নিয়ে যেতে পারি, এই আমি মনে করি। তার মানে জীবনযাপনের পরিসরে এটাকে আসলে বিচার করা দরকার আপনি মনে করছেন। আমি একটু সাবেক নির্বাচন কমিশনারের কাছে আবারও রাজনীতি এবং জীবনযাপন দুটো মিলিয়ে যদি আপনি বলেন। না, কথাটা হচ্ছে যে একটা ইংরেজিতে কথা আছে যে রাজনীতি বাদ দিয়ে কি আমাদের জীবনযাপন একদমই নয়। অন ব্রেড অ্যালোন, শুধু রুটি খেয়ে বা ভাত খেয়েই মানুষ বেঁচে থাকে না। মানুষের বেঁচে থাকার জন্য একটা পরিবেশ দরকার হয়, একটু অক্সিজেনের দরকার হয়, হ্যাঁ, তারপরে তার কিছু ইমোশন বের করার দরকার হয়। তো রাজনীতি প্রেক্ষাপট যেটা আমি যেটা মনে করি, ভোট দেওয়ার দরকার, না সেটাই, তার একটা ওপেন স্পেস দরকার হয়। সেই ওপেন স্পেসটা কিন্তু রাজনীতিতে দেয়। হ্যাঁ, সে যখন তার ভাতটা খেলো, তার পেটে কোনো খিদা নেই, কাপড়টা পরলো, তখন হি লুকস ফর যে আমার অস্তিত্বটা কি, হু আই এম। হ্যাঁ, হু আই এম, এই হু আই এমটা হচ্ছে কিন্তু যে আই মাস্ট পার্টিসিপেট, একটা স্টেট রান করার ব্যাপারে আমার একটা পার্টিসিপেশন থাকবে। সেই পার্টিসিপেশনটা কীভাবে থাকে, এভরিবডি ক্যানট কাম, আপনার 16 কোটি লোক তো আসে পার্লামেন্টে বসতে পারবে না। দেয়ারফর আমি আপনাকে পাঠাবো আমার তরফ থেকে। সেটা যখন সে পায়, তখন আমি মনে করি যে আমাদের উন্নয়নের যে সূচকগুলোর কথা আমরা বলছি, ইকোনমিক্যালি ইয়েস, বাংলাদেশ অনেক দূর চলে গেছে, দেয়ার ইজ নো ডাউট। আমি স্যার, আমরা যদি বলি সহজ করে যে জীবনযাপনের সূচকে আমরা অনেক দূরে গিয়েছি, কিন্তু রাজনীতির সূচকে বোধহয় সেই স্পেসটা আমাদের আমরা এখন আসেনি। সেটা যদি আমি কম্পেয়ার করি, আমি আপনাকে বলি, নেপাল ইজ অলরেডি আইডেন্টিফাইড টু বি মোস্ট ইনক্লুসিভ ডেমোক্রেসি। তার কারণ হচ্ছে যে মানে ওখানে আপনি যদি দেখেন যে যেভাবে প্রধানমন্ত্রী নাই, তার একজন চলে গেল, আরেকজন আসলো, হ্যাঁ, একটা কনস্টিটিউশন নিয়ে গন্ডগোল হয়েছে জাতি উপজাতির ভিতরে, বাট ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু তারা যখন থেকে শুরু করেছে সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি। কনস্টিটিউশন মেকিং এ স্যার, আমরা কি নেপালের চেয়ে ভালো অবস্থায় নাই রাজনৈতিকভাবে? মানে আমরা নেপালের সঙ্গে করতে চাচ্ছি না, আমি মানে নেপালের সঙ্গে যখন করেন তখন একটু না আমি বলছি নেপাল কিন্তু সক্রিয় রাজনীতি, আমরাও কি নিষ্ক্রিয় নাকি? আমাদের যে আপনি সমস্ত কিছু অন্যদিকে টেনে নিচ্ছেন। আমি মনে করি যে এটা হচ্ছে ওটাই আমি বলছি ইনক্লুসিভ বাট ডিসফাংশনাল ডেমোক্রেসি। অফ কোর্স দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট ভার্চুয়ালি, অফ কোর্স, বাট দেন মানে তাদের কনস্টিটিউশন নিয়ে অন্য দেশের উপর একটা নির্ভর, তারা লিখে অন্য ইন্ডিয়া লিখে দিবে, তারা কনস্টিটিউশনে নানা রকমের ধারা উপধারা করবে। এটা এখন ওইদিকে টানলে তো হবে না। আমি বললাম যে ভোট দেওয়ার যে বিষয়টি বা পার্টিসিপেট করার যে নির্বাচনে বা পলিটিক্সে পার্টিসিপেট করার যে বিষয়টি, সেটা ইভেন আমি যে কথা বলছি, নেপালের মতো একটা দেশেও কিন্তু পিপল ওয়ান্টস দ্যাট টু পার্টিসিপেট, যে কারণে এই এত দূর আসছে। আমরাও চাই টু পার্টিসিপেট। আমাদের সব উন্নতি হয়েছে, যেই জন্য আমি প্রধানমন্ত্রীর এই বক্তব্যটাকে আমি খুব আশাবাদী মনে করি। তিনি বলছেন যে আমি আর ওই ধরনের নির্বাচন চাই না, আই ওয়ান্ট এভরিবডি টু পার্টিসিপেট। তার মানে এই আজকের বক্তব্যের সবচেয়ে পাওয়ারফুল জায়গাটা আপনি ধরে নিচ্ছেন যে ওই ধরনের নির্বাচন, উন্নয়নের যে কথাগুলো উনি বললেন, দ্যাট ইজ দেয়ার। এত ইনফ্রাস্ট্রাকচার আমরা চোখে দেখছি, এভরিবডি উই আর সিইং। আমরা ভোগ করছি, আমাদের ল্যাকিংটা এক্সেপ্ট ইন ওয়ান প্লেস, যে জায়গাটাকে আমরা কারেকশন যদি করি, তাহলে আমরা বলতে পারি যে সার্বিকভাবে বাংলাদেশের একটা উন্নয়নের চিত্র টোটালিটি হচ্ছে। তো এখন এখানে আপনি পলিটিক্যাল মারামারি করবেন। স্যার, আজকে বক্তব্যের মধ্যে যখন নাকি তিনি একটি ইনক্লুসিভ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন, সেটাও কি রাজনৈতিক কালচারের পরিবর্তন হিসেবে আপনি দেখছেন না? হলে তো খুবই ভালো,
উনি তো বলেছেন। এখন মানে বলাটাও এক স্টেপ এগিয়ে থাকা কিনা ট্রান্সলেটেড। এখন ব্যাপার হলো যে অল ইনক্লুসিভ ইলেকশন উনি বললে তার হবে না, বাকিরা অল ইনক্লুসিভ ইলেকশন চায় কিনা উনি হয়তো চাচ্ছেন। কিন্তু একটু আগে তো আপনারা বললেন উনি চেয়েছেন বলে নারায়ণগঞ্জের নির্বাচন A++। ওখানে বিএনপিও গেছে বলেই হয়েছে। বিএনপি যদি এখন বলে যে না আমি যাব না তো তাহলে তো নির্বাচন হবে না, সেটা পড়া যাবে। কিন্তু মানে আমি যেটা বলছি যে অল অ্যাক্টরস হ্যাভ টু প্লে देयर ওন রোল। এখন আমি যেটা প্রথমে বললাম যে নির্বাচন বর্জন করা কিন্তু কোনো গণতান্ত্রিক সংস্কৃতি নয়, সে যেই করুক। এখন নির্বাচন বর্জন করে যে গণতন্ত্র থাকলো না সেটা ক্লেম করা বা সেটা ডিমান্ড করা বা সেটাকে করা, আমি মনে করি যে দিস ইজ ভেরি খুবই একটা ওয়াইজ বিষয়। আপনি নির্বাচন পার্টিসিপেট করে আপনি বলেন যে গণতন্ত্রের পরিবেশটা আমরা পাইনি, তো কাজে নির্বাচন বর্জন করাটা কিন্তু ইজ নট দি আনসার। নির্বাচনে আপনি যেই প্রতিকূল অবস্থাতেও আপনি ইলেকশন করার পরে দেন তারপরে আপনি বলেন যে কোথায় 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 সমস্যা আছে, এই কারণে আমি বললাম। এখন সব কিছু টান দিতে হবে না। আমি যেটা বলছি আমি কিন্তু খুব পজিটিভ মুডে আছি। হ্যাঁ, কারণ রাষ্ট্রপতি এখন আমরা সব রাষ্ট্রপতির দিকে থাকি পজিটিভ মুডে। সকল ভরসা এখন রাষ্ট্রপতি। হ্যাঁ, ওনার উপর ভরসা করতেই পারি, কারণ করবো না। মানে স্যার আমি এই পার্টে আর টানতে পারছি না, একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পরে আবারও ফিরছি। দর্শক থাকুন আমাদের সঙ্গে। বাংলাদেশ এখন আমাদের নিউজ আওয়ার এক্সট্রা শিরোনাম। সঙ্গে আছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ডক্টর আহসান এইচ মনসুর অর্থনীতিবিদ আমাদের সঙ্গে আছেন সাংবাদিক আফসান চৌধুরী। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন সরাসরি, তার প্রশ্ন থেকেই শুরু করব আজ এই পর্ব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রেজা বলছিলাম গুলশান থেকে। জি, প্রশ্ন। যে আপনাদের এই অনুষ্ঠানে খুবই বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তি বসে আছেন, তো ওনাদের কাছে আমি একটা মতামত আমার আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এটা আমরা সবাই জানি। তবে বাংলাদেশটা আমি মনে করি ব্যক্তিগতভাবে খুবই ঢাকা কেন্দ্রিক। যা ডেভেলপমেন্ট হয় এটা খুবই ঢাকা সেন্ট্রিক। আমাদেরকে মনে হয় এই ডেভেলপমেন্টটা বাংলাদেশের অন্যান্য সিটিতেও আমাদেরকে সমানভাবে করতে হবে, তাহলে সবার জন্য অপরচুনিটি ক্রিয়েট হবে। এটাই আমার জাস্ট আমি বলতে চাচ্ছিলাম। জি, আমাদের এখানে বিশিষ্ট জনেরা বসে আছেন, খুব ভালো বক্তারা বসে আছেন, কিন্তু আমরা একটু এই প্রশ্নটা যদি অথরিটির কাছে একটু দিতে পারি, আমাদের সঙ্গে আমরা একটু সংযুক্ত হব। অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী আছেন আমাদের সঙ্গে, আমরা কানেক্ট করছি। এম এ মান্নান আমাদের সঙ্গে আছেন। আমরা একটু যেতে চাই এই প্রশ্নে। আমাদের ঢাকা থেকে এক বন্ধু ফোনে বললেন ঢাকা কেন্দ্রিক উন্নয়ন সকল কিছু। আর আজকে অবশ্যই আপনার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর যে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেটা নিয়ে কথা বলবো, কিন্তু ঢাকা কেন্দ্রিক উন্নয়ন নিয়ে দর্শকের প্রশ্নের উত্তরটা দেবেন কিনা, কেন? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত কঠিন প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের ধারণা যে আগাগোড়া নানা কারণে ঐতিহ্যগতভাবে এই দেশের প্রধান শহর যেটা ছিল এই অঞ্চলের ঢাকা বা কলকাতা ওই অঞ্চলের এই কেন্দ্রিকই ছিল, এবং গ্রাম যে আমাদের সংস্কৃতির একটা অবহেলার অংশ, এইটা একদম বদ্ধমূল। আমরা যারা শহরে অর্থনীতিবিদ হই বা সিনিয়র কোনো রাজনীতিবিদ হই, কারণ গ্রামটাকে আমরা মনে করি একটা, যেখানে আমাদের ভাষায় একটা বিদঘুটে শব্দ আমরা ইউজ করি, অজপাড়াগা। অজ মানে অসভ্য, কিন্তু আমরা জেনে শুনে বা বুঝে না বুঝে আমরা আমাদের গ্রামগুলোকে বলি অসভ্য। এইটা আমাদের মাথায় ঢুকে গেছে। এবং তবে আসার কথা, আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, এখনো যাই। আমি একটা গ্রামের প্রতিনিধিত্ব করি, কয়েকটা গ্রামের একটা কনস্টিটিউয়েন্সি। আমরা লক্ষ্য করেছি, আমি বিউরোক্রেসিতে কাজও করেছি আগে। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দল সুষম একটা উন্নয়ন চায় এবং সচেতনভাবে আমাদের উন্নয়ন পরিকল্পনার একটা বড় অংশ
আমরা গ্রামের দিকে ডাইভার্ট করার চেষ্টা করছি। ডক্টর হাসান মনসুর হাসান আশা করি তিনি সমর্থন দেবেন। আমাদের যে বিভিন্ন বিশেষ পরিকল্পনা এই সরকারের, শেখ হাসিনার প্রথম সরকারে যেগুলা প্রথম শুরু করেছিলেন, যে গ্রামাঞ্চলে ট্রান্সফার করার জন্য যে নিরাপত্তা বলেন, বিভিন্ন ধরনের কর্মসূচি মুক্তিযোদ্ধাদের জন্য, বয়স্ক লোকদের জন্য ইত্যাদি ইত্যাদি, সেইগুলোকে পরবর্তীতে তিনি সেকেন্ড টাইম যখন আসলো 2009 আরও জোরদার করেছেন, বাড়িয়েছেন। ফলে গ্রামাঞ্চলে যে কর্মসূচি হচ্ছে, ক্যাশ ট্রান্সফার হচ্ছে, ফুড ট্রান্সফার হচ্ছে, মেটেরিয়াল ট্রান্সফার হচ্ছে, সিআইসিটি বলুন, পাথর বলুন, ইট বলুন, দৃশ্যমানভাবে গ্রামকে কিন্তু পরিবর্তিত করছে। কিন্তু হাজার বছরের যে অসাম্য এখানে ছিল, আমার ভাই যিনি যা প্রশ্ন করলেন আমি তার সঙ্গে একমত। আমি গ্রামের ছেলে হিসাবে অত্যন্ত হয়তো আবেগপ্রবণ হয়ে গেছি, এইটা দূর হওয়া প্রয়োজন। তবে এখানে আরেকটা পয়েন্ট আছে, এত ঘন বসতির একটা দেশ, এত কনসেন্ট্রেটেড একটা ঢাকা কেন্দ্রিক একটা ছোট্ট জায়গার মধ্যে এত মানুষ, ন্যাচারালি ঢাকাটা আমাদের চোখের সামনে সবসময় একটা বড় জাম্পিং স্ট্যান্ড, জাম্পিং পয়েন্ট হিসাবে ছিল। আমরা সবাই মেট্রিক IBA পাশ করে প্রথম আমাদের উদ্দেশ্য ছিল ঢাকা যাব, চট্টগ্রাম যাব, গিয়ে আমরা শহরে বাস করব। তো আমার বিশ্বাস যে সেই পর্যায়ে আমাদের জীবন থেকে সরে গেছে। আমাদের বর্তমান সরকারের কাজ একটানা গত 9 বছরের কাজ, বিশেষ করে 8 বছরের কাজ একটা পরিবর্তন এনেছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ গ্রামে নিয়ে গেছে, বিদ্যুৎ গ্রামে গেছে, সড়ক গ্রামে গেছে, স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিকের নামে গ্রামে গেছে, স্কুলগুলোকে আমরা নির্মাণ করছি, বিনামূল্য বই দিচ্ছি, নানাভাবে আমরা অনেক সময় অনেকে বলে অগোছালো তাড়াহুড়া করছে, কিন্তু আমি করছি, সে মাপযুগ আমি যাব না। আমার বিশ্বাস শেখ হাসিনা সেই যে অচলায়তন ছিল একটা আমাদের মধ্যে, গ্রাম এবং শহরের মধ্যে অযাচিতভাবে, অন্যায়ভাবে সেটাকে তিনি ভেঙেছেন, এবং এই ভাঙ্গা এটা চূড়ান্তভাবে ভাঙবে। ধন্যবাদ। স্যার, আর একটা ছোট্ট প্রশ্ন একটু করতে চাই। আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটিতে ছিলাম, আমাদের সঙ্গে আলোচকরা যেটা বারবার বলছিলেন যে জীবনযাপনের যে মান উন্নয়ন, সেটার কিছুটা খতিয়ান আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যে, কিন্তু রাজনীতির জন্য যে একটা স্পেস, ওপেন স্পেস দরকার, আবারও সেই ঘুরে ফিরে আমরা যদি সেই পুরনো ডিবেটের মধ্যে যাই, উন্নয়ন এবং গণতন্ত্র, সেটা নিয়ে অনেক দিন ধরেই তো কথা হচ্ছে, আপনি নিজেও জানেন, সেটা অনেকটাই বোধহয় একটু সীমিত হচ্ছে, যেটা ওপেন স্পেস নেই রাজনীতির জন্য। সেটা বোঝাবার চেষ্টা করেছেন বা সেটা একটু উল্লেখ করেছেন। আপনি মানেন কিনা এই বিষয়টি? না, ধন্যবাদ। মানা না মানার প্রশ্ন এটা একটা আলোচনা, যার যার মত তুলে ধরবেন। আমি আপনাদের আলোচনার প্রথম দিক থেকে এটা শুনে এসেছিলাম। কেউ এখানে অত্যন্ত বিজ্ঞ আলোচক বলেছেন যে এইটা কম হচ্ছে, ওটা বেশি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলতে চাই, দলের একজন কর্মী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের, আমাদের প্রধানমন্ত্রী এই যে ভাষণ দিলেন, এটা জাতির উদ্দেশ্যে ভাষণ, আওয়ামী লীগের প্রতি নয়, জাতীয় পার্টির প্রতি নয়, বা অন্য কোনো দলের প্রতি নয়। সেইটাকে যদি আমরা সেভাবে দেখি তাহলে একটা কি বলবো, একটা পার্টিজান ভিউ আসবে। আমাদের দেশের সাধারণ মানুষের সমস্যার যে একটা গড় যে বিষয় দুটা, প্রধানত তিনি সেটাকে উল্লেখ করেছেন দারিদ্র। সেই দারিদ্রটাকে তিনি অ্যাড্রেস করেছেন, এবং তিনি মনে করেন আমরা গণতন্ত্র চাই, আমরা সব কিছুই চাই, এবং সব কিছু অর্জনের জন্য বোধহয় আমাদের চাবিকাঠি দারিদ্র্য দূরীকরণের মধ্যে এবং মেটেরিয়াল উন্নয়নের মধ্যে। তার বক্তৃতার প্রায় 90% সময় এবং তথ্য তিনি ব্যয় করেছেন উন্নয়নের বিষয়ে। আমি খুব উৎফুল্লিত একজন কর্মী হিসাবে, কারণ আমি মনে করি আমাদের দরিদ্র জনসাধারণের, এই দেশের মানুষের প্রধান ইস্যু জীবন সংগ্রাম নিয়ে, এবং তিনি সেটাকে অ্যাড্রেস করেছেন। আবার আমাকে মূল কথা যেতে হয়, she did not address it to any particular party বা any particular section, আমার মতো বা আপনাদের বিজ্ঞ আলোচনার মতো। তিনি গ্রামের জনসাধারণের 16 কোটি মানুষের মধ্যে 14 কোটি যারা প্রায় 7 নিরক্ষর বা নিরক্ষরতার কাছাকাছি, যারা দিন আনে দিন খায়, তাদেরকে অ্যাড্রেস করেছেন। সে পারফেক্টলি রাইট বলে, এবং এই ধারায় তিনি যদি থাকেন, আমার বিশ্বাস তার একজন কর্মী হিসেবে আমরা আমাদের অবশ্যই। তারপরে প্রশ্ন থাকে নিশ্চয়ই, আপনি বলেছেন যে সাধারণ 14 কোটি মানুষের জন্য তিনি অ্যাড্রেস করেছেন এবং পরিসংখ্যান বলেছেন। আপনি কিন্তু এক পর্যায়ে বইয়ের কথা বললেন যে এটা একটা ইউনিক উদাহরণ। বই দিচ্ছেন, আমরা বিশ্বে সমাদৃত হচ্ছি, কিন্তু সেই কোমল বাচ্চাটার কাছে আমরা ভুল দিচ্ছি। আমরা অনেক সময় খুব বিকশিত হবার মতন বইয়ের যে পাঠ্যসূচি সেটার মধ্যে থাকছে না, ইত্যাদি নানান কিছু। 10 টাকায় চাল দিচ্ছেন, সেই চালটা
বিতরণে নানা রকমের একটা অব্যবস্থাপনা থাকছে, কিন্তু বাংলাদেশের মানুষ নিজেরা ইনকাম করতে পারে, তাদের জন্য ফ্রির দরকার নাই, তারা বরং আরও সুশাসন চায়, ভালো ব্যবস্থাপনা চায়। সেটা দিতে পারলেই তো মানে সেইটার ফিরিস্তিটা দিতে পারলে অনেক বেশি ভালো হতো না, কি মনে করেন আপনি? আমরা সুশাসন দিচ্ছি, সুশাসন কি এটা সাবজেক্টিভ ম্যাটার। আপনি কিভাবে দেবেন? আমাদের যে সংবিধান, আমাদের যে আইন কানুন বিধিবিধান আছে, তার মধ্যে শেখ হাসিনা সীমাবদ্ধ। তিনি কোনো শিক্ষক নন বা কোনো থিওরিটিশিয়ান নন যে তিনি এখানে গবেষণা করবেন। তার পরিষ্কার রাজনৈতিক ইশতেহার আছে, তার রাজনৈতিক দলের স্বপ্ন আছে, এবং বিধিবিধান আমাদের পরিষ্কার সংবিধান এবং আইন কানুন আছে। সেটা আপনি একমত হন বা না হন, শি মাস্ট ফলো দোজ আইন কানুন, এবং সেখানে বলা আছে কোন সময় কি হবে। এখন যদি আপনি বলেন যে না তিনি এটা নিয়ে কোনো রোমান্টিক আইডিয়া নিয়ে নতুন এক্সপেরিমেন্ট করবেন সুশাসনে নিয়ে, আমি জানি না শেখ হাসিনা ব্যক্তিগতভাবে সেটা কি বলবেন, এটা তার বিষয়। আমি মনে করি যে এজ এ প্রাইম মিনিস্টার অফ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি রাইজিং নাও ফ্রম দ্য অ্যাশেজ, আমার মনে হয় সে পারফেক্টলি না রাইটস, এবং আমি তার সঙ্গে আগামী দিনে শেষ পর্যন্ত কাজ করব এই মহান কাজে বা এই বৃহৎ কাজে। অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। আমরা ডক্টর এমাজউদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, তার সঙ্গে সংযুক্ত হবার চেষ্টা করেছিলাম। তিনি একটু অসুস্থ বোধ করছেন, সুতরাং আমরা পারছি না। একটা স্যার একটু কি মন্তব্য করবেন কিনা? আমরা অর্থ প্রতিমন্ত্রীর কথা শুনছিলাম। অর্থ প্রতিমন্ত্রী আমি ওনাকে তো ভালো করে চিনি, আমি মোটামুটি একসাথে ছিলাম উনি যখন ডেপুটি কমিশনার ছিলেন। হি ইজ এ ওয়েল মিনিং পারসন, এবং উনি গ্রামের কথা যেটা বললেন, গ্রামের পরিবর্তন হচ্ছে, এর তো কোনো সন্দেহ নেই। মানে গ্রাম তো আগে সেই আমাদের সেই ওই ধরনের গ্রাম নেই, যে গ্রামে আমরা তো আমার দাদা বাড়ি নানা বাড়িতে যেতে 2-3 দিন লাগতো, সেটা এখন লাগে না। তো এটা তো ক্রমান্বয়ে ঘটনাটা করছে। এখন আমি একটা চরে গেলাম, সেই চরে আমি দেখলাম যে সোলার লাইট জ্বলছে, একটা চর। তার চেয়ে স্যার যে দিন মানে একটা যে রেগুলার গ্রামের যে কাজ, কৃষি কাজ করার জন্য এখন শ্রমিক পাওয়া যায় না, তারা নিজেরাই এখন সেখানে আমার কিন্তু একটা ব্যক্তিগত একটা বিষয় আছে। আমরা সবকিছুতে উন্নতি করছি, এবং এই গ্রামের লোক গ্রামে থাকবে, এটাই যে সেখানে একটা কার্যক্রম হবে। বা ছোট ছোট শহর, যেগুলো ছোট ছোট শহর কিন্তু বিকশিত এক্স্যাক্টলি হয়নি, লোকগুলো ঢাকায় চলে আসছে। তার কারণটা হচ্ছে যে আমরা ঢাকাতে সময় কাউরে যদি হার্টের প্রবলেম হয়, মনে করেন একটা ধরুন চুয়াডাঙ্গার মতো জায়গা, তো সেইখানে আমরা, এটা আমি বলছি না যে সবকিছু সরকারকে করতে হবে। এই যে আপনার এতগুলো ব্যাংক হলো, কয়টা ব্যাংকের হেডকোয়ার্টার ডিভিশনাল হেডকোয়ার্টারে নিয়ে গেছে। এখন তো ডিভিশনাল হেডকোয়ার্টারগুলোতে এইসব ব্যাংকের হেডকোয়ার্টার চলে যেতে পারে, কারণ এখন তো সমস্ত কিছুই ডিজিটাল হচ্ছে। আপনি উত্তরার থেকে মতিঝিল যেতে সেই সময় লাগে, সেই সময় দিয়ে আপনি ময়মনসিংহে চলে যেতে পারেন উত্তরা থেকে। তো বিষয়টা হলো যে আমাদের ছোট দেশ ডেফিনেটলি, কিন্তু এইরকম একটা শহরের মধ্যে আপনি দেখেন 3টা ক্যাপিটাল, কিন্তু নট ওয়ান, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, পলিটিক্যাল ক্যাপিটাল, ইকোনমিক ক্যাপিটাল। আমরা ইকোনমিক ক্যাপিটাল যদিও বলি যে চিটং থেকে ইকোনমিক ক্যাপিটাল অ্যাকচুয়ালি এখানে আপনার সমস্ত ব্যাংকের হেডকোয়ার্টার এখানে, সমস্ত ইন্স্যুরেন্স হেডকোয়ার্টার এখানে। এগুলোকে তো ডিসেন্ট্রালাইজ করা যায়, এগুলোকে আপনি বাইরে নিয়ে গেলেন, যেই শহরে নিয়ে যাবেন সেই শহরে একটা আরও কিছু গড়ে উঠবে। আই এম শিওর যে সরকারি তরফ থেকে করছে, কিন্তু এই যে আমাদের ইকোনমিক গ্রোথ যেটা প্রাইভেট সেক্টরে হচ্ছে, সেই প্রাইভেট সেক্টরের গ্রোথটা কিন্তু আমরা ডিসেমিনেট করতে পারছি না। এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের নজর দেওয়া উচিত। আমি এই জন্য বলছি যে আমি প্রায় যাই গ্রামগঞ্জে, তো সেখানে অনেক উন্নতি হচ্ছে। উন্নতি যদি বলেন, ইলেকট্রিসিটি গেছে, সেখানে এমন গ্রামে আছে যেখানে বিউটি পার্লারও আছে। হ্যাঁ, তো মানুষের পয়সা থাকলে কোচিং সেন্টার বিউটি পার্লার সব না স্যার, সব গ্রামেই আছে। একেবারে আপনি ছোট আপনারা যেটা ওই যে বলছেন স্যার অজপাড়াগা, আমি এখন অজপাড়াগা বলতে কিন্তু আমার কথা হচ্ছে যে এইগুলো যদি আরো করা হয়, প্রাইভেট সেক্টরকে যদি আরো আপনার বাইরে নিয়ে যাওয়া যায়, তাহলে এই আমরা যে উন্নতির ফসলটা আমরা যে বলছি, সেটা কিন্তু ওই টার্সিয়ারি যে লোকজন আছে তাদের কাছে এটা পৌঁছে যেতে পারে। এখন একটা ব্যাংক হেডকোয়ার্টার যদি মনে করেন যে রাজশাহীতে থাকে বা আমার শহর বরিশালে থাকে, হ্যাঁ, বড় একটা ব্যাংকের হেডকোয়ার্টার, তাহলে কতগুলো লোক সেখানে এমপ্লয়মেন্ট, শুধু এমপ্লয়মেন্ট না, ওইটাকে যে কতগুলো আপনার বিজনেস জেনারেট করছে ওখানে। তো এইটা আমার মনে হয় যে মানে এই মাইন্ডসেটটা আসলে প্রাইভেট সেক্টরে এখন 90টা ইউনিভার্সিটি, 90 ইউনিভার্সিটি প্রাইভেট সেক্টরে, সব ঢাকায়।
90 ইউনিভার্সিটি সবই ঢাকা, এখন ঢাকা তো জায়গা নেই। তো এটাকে আপনি ময়মনসিংহে নিয়ে যান, কুমিল্লাতে নিয়ে যান, এখন তো যোগাযোগ এত ভালো হয়েছে যে আপনি এখন আর দরকার পড়বে না। ঢাকায় যারা থাকবে তারা রিগ্রেট করবে কয়দিন পরে হয়তো। মানে আপনার ময়মনসিংহে থেকে যদি আমি অফিস করতে পারি আমি খুবই খুশি হব যে ওখানে মানে সবকিছু যখন ঢাকায়, পলিটিক্যাল স্যার কিছু নাই যানজট ছাড়া। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরছি আবারও। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে 3 বছর পূর্তি এবং ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে আজ মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণ নিয়ে আমরা কথা বলছি। বাংলাদেশ এখন এই শিরোনামে তিনি তার ভাষণে এক জায়গায় উল্লেখ করেছেন 8 বছর আগের বাংলাদেশ এবং এখনকার বাংলাদেশ এক নয়। এখনকার বাংলাদেশ কি? আমাদের আলোচকরা সেই বিষয় নিয়ে এতক্ষণ ধরে কথা বলছেন। আর আমরা যখন এখানে আলোচনা করছি, গুলশানে ব্রিফিং করছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তার একেবারে শেষ অংশটুকু দেখাতে পেরেছি। তিনি এই ভাষণটিকে ভুলে ভরা, অসত্য ইত্যাদি বলে অভিহিত করেছেন। শুভঙ্করের ফাঁকি সেটাও বলেছেন। তিনি তার ভাষণকে বলছেন যে তার ভাষণে প্রচ্ছন্নভাবে অগণতান্ত্রিক এবং একদলীয় মানসিকতাই ফুটে উঠেছে। তিনি জনজীবনে নিরাপত্তা নেই, সুবিচার ও আইনের শাসন নেই, শিক্ষার মান নেমে গেছে ইত্যাদি প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক সমঝোতার আভাস দেবেন, এরকম একটি প্রত্যাশা ছিল অন্যতম প্রধান দলের তরফ থেকে, কিন্তু সেটাও পাওয়া যায়নি। যাই হোক, আমরা তার বক্তব্যের খানিকটা অংশ একটু শুনে আসতে চাই। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আজ রাতে রেডিও টেলিভিশনে ভাষণ দিয়েছেন। তার এই ভাষণটা একেবারেই গতানুগতিক, আত্মতুষ্টি এবং আত্মসন্তুষ্টিতে ভরা। উন্নয়নের যে ফিরিস্তি তিনি তার ভাষণে দিয়েছেন তার অনেক কিছুই ভুল, অসত্য, ভিত্তিহীন এবং এতে রয়েছে এন্তার শুভঙ্করের ফাঁক। সকলের আশা ছিল দেশবাসীর যে তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক সমঝোতার একটা আভাস অন্তত দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণে তা না থাকায় এ বক্তব্য সময়ের চাহিদা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে তাৎক্ষণিক এই প্রতিক্রিয়ায় আমরা বলতে চাই, দেশবাসী এই ভাষণে সম্পূর্ণ হতাশ হয়েছে, আমরাও হতাশ হয়েছি। একতরফা দোষারোপের মাধ্যমে তার ভাষণে প্রচ্ছন্নভাবে অগণতান্ত্রিক ও একদলীয় মানসিকতায় ফুটে উঠেছে। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অভিযোগের প্রেক্ষিতে আবারও একটু সরাসরি সংযুক্ত হতে চাই পরিবেশ মন্ত্রীর সঙ্গে। আনোয়ার হোসেন মঞ্জু, নির্বাচন বিষয়ে যে অসন্তোষ রয়েছে বা রাজনীতি নিয়ে খুব স্বচ্ছ কোনো একটা পরিষ্কার কোনো একটা ধারণা পাওয়া যায়নি, সেটা নিয়ে যে অভিযোগ করেছেন তার বিপরীতে কি বলবেন আনোয়ার হোসেন মঞ্জু? আমরা একটু ছোট্ট করে শুনতে চাই। নির্বাচনের কথা কার সময় যারা নির্বাচন করে না তারা বলে নির্বাচন তো সুষ্ঠু হয় নাই, আর আমরা যারা বিভিন্ন সরকারের সময় করে আসছি মাশাআল্লাহ আমরাই বলতে পারি, তাই না? নাম বললে পরে কালকে আমার নিয়ে পিটাবে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়া, তাই না? যাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার ক্ষমতা থাকার কথা না তাদের দিয়া নির্বাচন করে নিয়ে আসছেন। তখনও লিস্ট করে দেওয়া হয়েছে অমুকে জিতাবেন, অমুকে হারাবেন। এখন যদি হয়, এখন যদি সেরকম হয় আমি জানি না, তাহলে ব্যত্যয়টা কোথায় ঘটলো? তাহলে আমরা যারা মধ্যবিত্ত, আমি তো শোষণ সমাজ না, অবশ্যই না, দাবিও করবো না, নাও আপনি এই দিক থেকে করতে পারেন, কিন্তু আপনি ভিক্ষুক দেখেন না। ভান্ডারিতে কাজ করতে গেলে এখন আমাকে সাতক্ষীরা দিয়ে মানুষ আনতে হয়। এর চেয়ে আমার জীবনের সব সফলতা বা আনন্দের বিষয় আর কি হতে পারে? আমার দেশে মাটি কাটার, আমার ভান্ডারিয়াতে কাউকালিতে মাটি কাটার লোক নাই। আমি তো
শিল মানে যে নাপিত, এটা আমি কেন বলবো? এই ব্যাপারে আমি বিতর্কিত লোক হব নাকি? আপনিও যেমন এই দেশে ভালোবাসেন, আমিও তো ভালোবাসি। আপনি যেমন গণতন্ত্রের কথা বললে কোনদিন রাস্তায় নামেন নাই, পুলিশের পিটানিও খান নাই, জেরো, আমরা তো সেই শ্রেণীভুক্ত না। আমরা তো পথে ঘাটে আন্দোলন করে এসেছি, নাকি আসে নাই? আমরা তো পিটানি খেয়ে আসছি, আসে নাই? আমরা জেল খেটে আসেন ছাত্র অবস্থায়। তা আপনি কোথা দিয়ে গণতন্ত্র বলতেছেন আমি তো বুঝি না। আপনি বলেন আমার জীবদ্দশায় বা আমার জীবনে অমুক সময় এই দেশে এই ভূখণ্ডে বিভিন্ন সময় বিভিন্ন নামে এক্সট্রা ছিল, এখন সেটা নাই, বলেন কোনটা? তারা যেটা বলতেছে তার সাথে আমি দ্বিমত পোষণ করতেছি না। তাদের কাছে আমার বিকল্প প্রশ্ন, আপনার জীবনে কোন গণতন্ত্র যুগে আপনি বসবাস করেছিলেন বলুন তোমাকে? কোন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল না? 91 সালের নির্বাচনে কারা সংসদে যেতে চায় নাই? তারপরে বিদেশিরা তাদেরকে হাত পা ধরে কে নিয়ে আসলো। একসময় এখনো একদল কমিউনিস্ট এক্সপোর্ট করে, কমিউনিজম এক্সপোর্ট করে, আর দল গণতন্ত্র এক্সপোর্ট করে। গণতন্ত্র এক্সপোর্ট করতে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা আজকে হাতে একদমই সময় নাই, শেষ একদম সবার কাছ থেকে ছোট্ট করে কোনো আশাবাদের লাইন যদি থাকে দিয়ে শেষ করতে চাই। না, আশাবাদ হচ্ছে অবশ্যই, যেমন অর্থনৈতিকভাবে উন্নতির সুযোগ আছে, তারও কিছু সীমাবদ্ধতা আছে। রাজনীতিতে যে চাপটা তৈরি হয়েছে যে আমরা ভালো নির্বাচন চাই, ভালো রাজনীতি চাই, এখন বর্জনও চাই না এবং ভোটে কারচুপিও চাই না, এটা তো আমরা চাই। তো সবাই যখন চাইছি একটা নিশ্চয়ই অসাধারণ। স্যার না, আমি তো আশাবাদ যে আমরা একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে গেলাম। ব্যাড প্যাচ, এখন কে কাকে দোষারোপ করে সেটা অন্য কথা, বাট আমরা একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে গেছি। মানে নট উন্নতির কথা আমি বলছি না, আমি বললাম যে একটা পলিটিক্যাল ব্যাড প্যাচের মধ্যে দিয়ে গেছি। সবসময় তার ব্যাড প্যাচে থাকতে পারবো না, এই ব্যাড প্যাচ থেকে বেরোতে হবে। এবং এটা বেরোনোর একটা পথ আমি দেখছি। একটা আশাবাদ হচ্ছে আমাদের রাষ্ট্রপতি হামিদ সাহেব, উনি তো উড়ে আসেন না, উনি তো নিচের থেকে রাজনীতি করতে করতে উপরে আসছেন, কাজে উনি ভালো করে বোঝেন এদেশের রাজনীতিক গতি প্রকৃতি। তো আমি খুবই আশাবাদী, বিশেষ করে এই ওনার সাথে যে ডায়ালগগুলো হচ্ছে বিভিন্ন দলের সাথে, প্রত্যেকে কিন্তু খুব পজিটিভলি কথা বলেছেন সেখানে, এবং সেটাই কিন্তু আমার মনে হয় যে শোজ আস দ্যাট দ্য ফিউচার, যে একটা রাজনৈতিক আমরা একটা হয়তো বেটার পরিবেশ পেতে যাচ্ছে আগামী। স্যার শেষ লাইন। আমি বলবো যে দুটো দিক। একটা হচ্ছে এই সরকারের 2 বছর আছে, সরকারের নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, প্রশ্নবিদ্ধ আছে, প্রশ্নবিদ্ধ থাকবে, কিন্তু যদি অর্থনৈতিক কার্যক্রমকে জোরদার করতে পারে তাহলে আংশিকভাবে হলেও লেজিটিমেসিটা আনতে পারবে সরকার, এবং সেটার ভিত্তিতে আগামী ইলেকশনে যেতে পারবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে উনিও দেখতে চান অল ইনক্লুসিভ ইলেকশন, আমরাও দেখতে চাই। আমরা আশা করি সবাই যেন সেই পথেই আগায়, সরকারি দল বিশেষ করে উনার নেতৃত্বে। বাহ, খুবই চমৎকার। মানে এখন আবার ওই যে গতকাল ঠিক ওবামার বক্তব্যের রেশ ধরেই আবার বলতে হয় পলিটিক্স ইজ আ ব্যাটল অফ আইডিয়াস। সুতরাং একটা খুব ভালো এবং শুভ সময়ের জন্য খুব চমৎকার আইডিয়ার লড়াই হবে, এটাই আমরা দেখতে থাকবো এবং আমরা উপভোগ করতে থাকবো। বাংলাদেশের মানুষ শান্তিতে এবং সুখে থাকবে, এটুকু প্রত্যাশা থাকলো। ভালো থাকবেন সবাই।